আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফারজানা খান। প্রথমে ইউসিবি সংবাদ শিরোনাম। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে প্রতীক বরাদ্দ শেষ, সেনা মোতায়েনের দাবি আইভির, নিজেকে আওয়ামী সমর্থিত প্রার্থীর দাবি শামীম ওসমানের। ব্যক্তিকেন্দ্রিক সরকার আর বিরোধী দলের লাগাতার বর্জনের সংসদ কার্যকর নয়, অভিমত মহাজোটের সংসদ সদস্য ও বিশিষ্টজনদের। গ্রেনেড হামলা মামলার অভিযোগ গঠনের শুনানি 17 অক্টোবর পর্যন্ত মুলতবি, রাষ্ট্রদ্রোহ মামলায় আমিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। বিশ্বব্যাংক ঋণ স্থগিত করলেও চলছে পদ্মা সেতু প্রকল্পের কাজ, মতবিরোধ নিরসনের চেষ্টা চলছে বললেন সংস্থাটির আবাসিক পরিচালক। এবং সিরিজের প্রথম ওয়ানডেতে জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের দেয়া 299 রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ। রবি উদয় পোস্টপেড থাকলে আপনি তৈরি। রবি। শুনছিলেন শিরোনাম। সংবাদে ছাড়াও থাকছে অর্থাভাবে দৃষ্টি প্রতিবন্ধী 3 মেয়েকে নিয়ে দিশেহারা বুড়িমারির এক দিনমজুরের পরিবারের চিত্র। এবারে পুরো খবর। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট ছিনতাই ও কারচুপির আশঙ্কা করে সেনা মোতায়েনের দাবি জানিয়েছেন মেয়র প্রার্থী ডা সেলিনা হায়াত আইভি। অপরদিকে নিজেকে আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী দাবি করে শামীম ওসমান জানিয়েছেন আগামী 15 অক্টোবর দলের কেন্দ্রীয় নেতারা তার পক্ষে প্রচারণা চালাতে নারায়ণগঞ্জে আসছেন। প্রতীক বরাদ্দের দিন এই দুই নেতা তাদের প্রতিক্রিয়ায় এসব কথা বলেন। নারায়ণগঞ্জের প্রতিনিধি আব্দুস সালামকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন অনিন্দিতা কামাল, ক্যামেরায় ছবি তুলেছেন জহিরুল আলম রঞ্জু। প্রতীক বরাদ্দের দিন সবার আগে নারায়ণগঞ্জের জিয়া হলে আসেন বিএনপি সমর্থিত প্রার্থী তৈমুর আলম খন্দকার। তিনি আনারস প্রতীক বরাদ্দ পান। এ সময় তিনি জানান ইলেকট্রনিক ভোটিং মেশিন নিয়ে তার আশঙ্কা থাকলেও এর অধীনে নির্বাচন করবেন তিনি। তবে তার আশঙ্কার কথা নির্বাচন কমিশনের কাছে তুলে ধরবেন বলে জানান তৈমুর আলম খন্দকার। জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে হবে, তবে জনগণ ইভিএম চায় না, এটাও আমি প্রমাণ করব নির্বাচন কমিশনের কাছে। এর পরপরই আসেন অপর মেয়র প্রার্থী সেলিনা হায়াত আইভি। তিনি ডট কলম প্রতীক বরাদ্দ পান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডাক্তার আইভি বলেন দল থেকে তার উপর কোনো চাপ নেই, তবে নির্বাচনে কারচুপির আশঙ্কা করে তিনি বলেন একটি মহল ভোট ছিনতাইয়ের ব্যাপারে সক্রিয়। আমি এখনো সেনাবাহিনী মোতায়েন চাই, কারণ সাধারণ মানুষের একটা দাবি চাইলে যে সেনাবাহিনী থাকলে নির্বাচন সুষ্ঠুভাবে সাময়িক হবে। অপর মেয়র প্রার্থী শামীম ওসমানের পক্ষ থেকে তার দলের নেতাকর্মীরা প্রতীক বরাদ্দ নেন। তাকে দেয়াল ঘড়ি প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এদিন এক গণসংযোগে শামীম ওসমান দাবি করেন দল তাকেই সমর্থন দিয়েছে। তিনি ডাক্তার আইভির নাম উল্লেখ করে বলেন দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে যাওয়ায় দল তার প্রতি অত্যন্ত ক্ষুব্ধ। দল আমাকে সমর্থন দিয়েছেন এবং দলের সিদ্ধান্ত নিয়ে আমি নির্বাচন করছি। গতকাল পর্যন্ত একই দল ছিলাম বিকাল 5টা পর্যন্ত, কিন্তু বিকাল 5টার পরে যে অধ্যত্বপূর্ণ বক্তব্য দেওয়া হয়েছে, কে কি বলুক জানি না, আমি নারায়ণগঞ্জে আওয়ামী লীগের নেতা কর্মীদের কাছে আমার মনে হয়, আমার থানা আওয়ামী লীগের পেছে সবাই নেতারা এখানে আছেন, সব সিনিয়র লিডারশিপ আছেন, আমার মনে হয় না কালকের পর থেকে তার বক্তব্য কার কাছে গ্রহণযোগ্য হবে। এদিকে নির্বাচনের রিটার্নিং অফিসার বিশ্বাস লুৎফর রহমান বলেন এদিনের পর থেকে আচরণবিধি লঙ্ঘনের দায়ে কোনো প্রার্থীকে আর সতর্ক করা হবে না, বরং তার বিরুদ্ধে সরাসরি শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। আমি প্রত্যেক প্রার্থীকে যখনই এই প্রতীক দিচ্ছি তখন আমি বলছি যে আপনাদের সাথে পত্রওয়ালা ফিরেছি, আমার বিধিতে দেওয়া 6 বছর জেল জরিমানা এইটা করবো। এরপরেও যদি একাধিকবার এটাও চলে তাহলে রিটার্নিং অফিসার প্রার্থীদেরকে আচরণবিধি মেনে চলার আহ্বান জানান। অনিন্দিতা কামাল, এটিএন বাংলা, নারায়ণগঞ্জ। এদিকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে সেনা মোতায়েনের চিন্তাভাবনা আছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা। দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। সিসি আরো বলেন নির্দলীয় স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবেই হওয়া উচিত। এদিকে ইলেকট্রনিক ভোটিং মেশিনের বিষয়ে তৈমুর আলম খন্দকার যে মন্তব্য করেছেন তা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে সিসি বলেন এ ধরনের মন্তব্য করলে প্রার্থিতা বাতিল হতে পারে।
এছাড়া সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে প্রার্থীদের নিয়ে আগামী 25শে অক্টোবর নারায়ণগঞ্জে একটি সংলাপের আয়োজন করতে যাচ্ছেন নির্বাচন কমিশন। কিন্তু হ্যাঁ, অপশন ইজ ওপেন। আমরা যদি দেখি, আমরা ওয়াচ করছি তো পরিস্থিতি, আমরা যদি দেখি আমরা অবশ্যই তখন প্রয়োজন হলে আমরা একটা ভালো নির্বাচন করতে চাই। হ্যাঁ, এখন দরকার হলে আমরা তখন নেব। এরকম ভাবে কিন্তু পাবলিকলি বলা যে মাগুরা হয়ে যাবে, কি প্রতিহত করব, কি করব। ইলেকশন কমিশন এরকম যদি দেখে যে বাধার সৃষ্টি করছে, এটা অফেন্স হবে, এটা শাস্তিযোগ্য অপরাধ এবং তার প্রার্থীকেও বাতিল হবে। বর্তমান সংসদ কার্যকর নয় বলে মন্তব্য করেছেন মহাজোট সরকারের বেশ কয়েকজন নবীন প্রবীণ সংসদ সদস্য এবং বিশিষ্ট ব্যক্তিরা। এক ব্যক্তি কেন্দ্রিক সরকার ব্যবস্থা, রাজনৈতিক দল ও সংসদে গণতান্ত্রিক চর্চার অভাব, বিরোধী দলের দীর্ঘমেয়াদী সংসদ বর্জন এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর দুর্বলতাকে এজন্য দায়ী করেছেন তারা। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে বাংলাদেশের সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থার এই বাস্তবতা তুলে ধরেন বক্তারা। রিপোর্ট করছেন এস এম বাবু। স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত দেশে সংসদ গঠিত হয়েছে মোট 9টি, কিন্তু রাষ্ট্রপতি ও সামরিক শাসন এবং সংসদীয় ব্যবস্থায় বারবার বদল হয়েছে সরকার পদ্ধতি। সে কারণে সংসদ কোনো সময় কার্যকরী হতে পারেনি বলে উল্লেখ করা হয় আলোচনা শুরুর গবেষণা উপস্থাপনায়। বর্তমান নবম সংসদের 24 মাসে 65টি বিল পাশ হয়েছে উল্লেখ করে বলা হয়, এই অল্প সময়ে এত সংখ্যক আইন পাশ এর আগে কখনো হয়নি। দ্রুত আইন পাশের ফলে তা নিয়ে যথেষ্ট আলোচনা হচ্ছে না বলেও বলা হয় এই উপস্থাপনায়। সূত্র ধরে আলোচনা পর্বে উঠে আসে বর্তমান নবম সংসদের কার্যকারিতা নিয়ে। আমাদের যে কনস্টিটিউশনাল রাইটস যেগুলো আমরা এনজয় করি অ্যাজ সিটিজেন্স অফ দিস কান্ট্রি। Suppose today I have a difference with my party today, and I want to join with a party with whom I think I can work. I cannot do it, because that party will not be able to give nomination. So, Article 70 with that law today really stifles the member of parliament from speaking out his mind. আমাদের কি টলারেন্সটা তো লাগবে, ভেরি ভেরি বেসিক পয়েন্ট, এবং টলারেন্সের কালচারটা তো ডেভেলপ করতে হবে। সেটা ডেভেলপ করতে হলে ডেমোক্রেটিক সেন্ট্রালিজম করতে হবে উইদিন দি পার্টি। গণতন্ত্রের মূল কথা হচ্ছে ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার। আমাদের গণতন্ত্রের কথা হচ্ছে আদার ওয়ে রাউন্ড, সেন্ট্রালাইজেশন অফ পাওয়ার। এক জায়গায় নিয়ে আসো, একজনে নিয়ে আসো, সব একখানে রেখে তারপরে আমার দাও। সংসদ সদস্য ছাড়াও অন্যরাও তুলে ধরেন তাদের মূল্যায়ন। তবে সংসদকে শক্তিশালী করার ক্ষেত্রে কিছু সুপারিশও উঠে আসে আলোচনায়। What the standing committee is lacking today is certain rules governing the standing committee. That has to be put in place, number one. Number two, each standing committee must have its full secretariat. এটা হচ্ছে গেট কিপার রোল অফ দি এমপিস লোকাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে। এখানে এটা কি গেট কিপার রোলটা কি পাবলিক চাচ্ছে বলেই হচ্ছে, নাকি গেট কিপার রোলটা এমপি সাহেব আমার প্রশাসন করে দিচ্ছি বলেই মানুষ তার কাছে যাচ্ছে? সিপিডির চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে বেশ কজন বিদেশি পর্যবেক্ষকও উপস্থিত ছিলেন। এস এম বাবু, এটিএন বাংলা, ঢাকা। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার অভিযোগ গঠনের শুনানি 17ই অক্টোবর পর্যন্ত মুলতবি করেছে আদালত। মামলার দায় থেকে অব্যাহতি চেয়ে করা আবেদনের শুনানিতে সাবেক আইজিপি খোদা বক্স চৌধুরীর আইনজীবী আদালতকে জানান, সাবেক এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে বলেছে, জজ মিয়া নাটক সাজিয়ে মামলা ভিন্ন দিকে নেয়ার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। মাহমুদুর রহমানের রিপোর্ট। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার অভিযোগ গঠনের শুনানি নির্ধারিত দিনে বৃহস্পতিবার কারাগারে আটক 32 আসামিকে আদালতে হাজির করা হয়। মামলার অন্যতম অভিযুক্ত পুলিশের সাবেক আইজি খোদা বক্স চৌধুরীর আইনজীবী মামলার দায় থেকে অব্যাহতি চেয়ে আদালতকে জানান, ঘটনার সময় খোদা বক্স চৌধুরী ঢাকা রেঞ্জ ডিআইজি ছিলেন। তার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষে এ ঘটনায় দায়ের হওয়া হত্যা ও বিস্ফোরণের 2টি মামলায় যে অভিযোগ এনেছে তা সঠিক নয়। র্যাবের সাবেক মহাপরিচালক আব্দুল আজিজ সরকার ও সিআইডির পরিদর্শক আবু হিনা মোহাম্মদ ইউসুফ আসামির বিরুদ্ধে যে সাক্ষ্য দিয়েছে তার কোনো ভিত্তি নেই বলে দাবি করেন এই আইনজীবী। রাষ্ট্রপক্ষের প্রধান কৌশলী জানান, পুলিশের সাবেক এই শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে মামলা ভিন্ন দিকে নেওয়ার সুনির্দিষ্ট প্রমাণ রয়েছে। খোদা বক্সের দায়িত্ব এবং কর্তব্য থেকে এই মামলার ঘটনাকে অপরাধ সংগঠনকে ভিন্ন খাতে পরিচালিত করার জন্য সহযোগিতা করেছেন এবং তার জানা মতে এই
অপরাধ এবং ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা হয়েছে। যে দুইজন যে বক্তব্য রেখেছে এটা হলো ম্যালাফাইডি উইথ ইন্টেনশন এবং তাকে হ্যারাসমেন্ট করার জন্যই এটার বক্তব্যটা তারা দিয়েছেন। মামলার অন্যতম অভিযুক্ত তারেক রহমান পলাতক থাকলেও তার আইনজীবীর দাবি তিনি পলাতক নন। সরকারের নির্বাহী আদেশে চিকিৎসার জন্য তিনি বিদেশে অবস্থান করছেন। তার পক্ষে মামলার আদালতে আবেদন করেছেন তারা। যেহেতু তিনি পলাতক না, তার পরিবারের পক্ষ থেকে একটা আদালতে দরখাস্ত দেওয়া হয়েছে যে তার পক্ষে আব্দুর রাজ্জাক খান তার মামলাটা পরিচালনা করতে চান। আদালত সেই পিটিশনটা তিনি রেখেছেন, এখনো ডিসপোজ অফ করেন নাই। আমরা আদালতের সেই আদেশের অপেক্ষায় আছি। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলা খোদাবক্ত চৌধুরী ছাড়াও পাকিস্তানি নাগরিক আব্দুল মজিদ বাট, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভাগ্নে সাইফুল ইসলাম ডিউক, হরকাতুল জাহাদ নেতা শেখ আব্দুল সালাম, আব্দুল হান্নান রূপে সাব্বির ও ইয়াহিয়া মামলার দায় থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। রাষ্ট্রদ্রোহ মামলায় ইসলামী আইন বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। লালবাগ থানার মামলায় চার্জশিট দাখিলের পর আমিনীকে পলাতক দেখিয়ে আজ গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন মুখ্য মহানগর হাকিম শামীমা পারভীন। ওই মামলার তদন্ত কর্মকর্তা লালবাগ থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ সেলিমুজ্জামান আদালতে আমিনীর বিরুদ্ধে আজ অভিযোগপত্র দেন। সংবিধান নিয়ে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে আমিনীর বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়। এদিকে চট্টগ্রামে পুলিশের উপর হামলার অভিযোগে দায়ের করা মামলার অন্যতম আসামি সাতকানিয়ার সাবেক সংসদ সদস্য ও জামায়াত নেতা শাহজাহান চৌধুরীকে ঢাকার হাইকোর্ট এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিশ্বব্যাংক ঋণ স্থগিত করলেও পুরোদমে এগিয়ে চলছে পদ্মা সেতু প্রকল্পের জমি অধিগ্রহণ ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ। গত সপ্তাহে প্রকল্প পরিচালককে অপসারণের পর সেতু বিভাগ থেকে কর্মকর্তাদের দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। পদ্মা সেতু প্রকল্পে এরই মধ্যে সরকারের 1000 কোটি টাকা ব্যয় হয়েছে বলে জানিয়েছেন যোগাযোগ মন্ত্রী। এদিকে বিশ্বব্যাংকের আবাসিক পরিচালক জানিয়েছেন পদ্মা সেতুর অর্থায়ন নিয়ে সরকারের সাথে যে মতবিরোধ তৈরি হয়েছে তা নিরসনের চেষ্টা চলছে। এহসানুল গনি স্বজনের ক্যামেরায় রিপোর্ট করছেন গোলাম পারভেজ। সেতু নির্মাণের জন্য পদ্মার দুই পারে প্রকল্প এলাকা থেকে যে 15,000 পরিবারকে সরিয়ে ফেলতে হবে তার 2,000 পরিবারের জন্য নির্মাণ করা হচ্ছে 4টি পুনর্বাসন কেন্দ্র। হাসপাতাল, বিদ্যালয়, বাজার আর মসজিদ সহ পুরো সুযোগ সুবিধার এই পুনর্বাসন কেন্দ্রের নির্মাণ কাজ চলছে বেশ দ্রুত গতিতে। এজন্য এরই মধ্যে ব্যয় করা হয়েছে 200 কোটি টাকা। জায়গা কিছু সমস্যা ছিল, দলিল সংক্রান্ত কিছু সমস্যা ছিল, তারা কিছু ঝামেলা হয়েছে, তারা ঠিকঠাক করে যেতে পারলে সরকার পূর্ণ নির্ধারিত যে টাকাটা সেটা দেওয়া হয়েছে। বরাদ্দ যেটা সেটা ডিসি প্লাস বিবিএ যারা আছে তারা করবে। খুব শিগগিরই যাতে প্রকল্প এলাকার 5,000 ঘরবাড়ি ও 80,000 মানুষকে সরিয়ে পুরো এলাকা সেতুর নির্মাণ কাজের উপযোগী করা যায় সেজন্য নির্দেশ দেওয়া হয়েছে। বলছি স্যার আমরা কিন্তু কোনো প্রবলেম নাই, ইউ প্রসিড, জাস্ট তোমাদের মধ্যে নর্মাল কোর্সে কাজ আগে হবে। আমরা একটু সময় পেলাম না, এমনি মনে করেন যে 80% বা 90% কাজ হয়ে গেল, লোকজন চলে আসতো আর কি। এখন হলো যে আমরা 100% কমপ্লিট করে হয়তো মনে করেন যে একবার ওদেরকে নিয়ে আসতে পারবো। নদীর দুই পারে 1093 হেক্টর জমি এরই মধ্যে অধিগ্রহণ করা হয়েছে। জমির মালিকদের ক্ষতিপূরণ বাবদ 650 কোটি টাকা দেওয়া হয়েছে। এসব কর্মকাণ্ডের পরিকল্পনা ও বাস্তবায়নের জন্য পরামর্শকদেরই দেওয়া হয়েছে 150 কোটি টাকা। পদ্মা সেতু প্রকল্পের ভূমি অধিগ্রহণে খুব অল্প সময় লেগেছে এবং এর ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ চলছে বেশ জোরে সোরে। এরই মধ্যে এজন্য সরকারের প্রায় 1000 কোটি টাকা খরচ হয়েছে। কিন্তু দুর্নীতির আশঙ্কায় বিশ্বব্যাংক এর অর্থায়ন বন্ধ করে দেয়। যে জটিলতা তৈরি হয়েছে তা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায়, এখন দেশের মানুষ সেদিকেই তাকিয়ে আছে। এদিকে পদ্মা সেতু প্রকল্পের যোগাযোগ মন্ত্রণালয় এ পর্যন্ত যে 1000 কোটি টাকা ব্যয় করেছে সেক্ষেত্রে কোনো দুর্নীতি হয়নি বলে দাবি করেছেন যোগাযোগ মন্ত্রী। এই কথাটি যদি বলতেন যে 1000 কোটি টাকা আমরা খরচ করেছি সরকারের এ পর্যন্ত পদ্মা সেতু তৈরি করার জন্য, সেই কাজের ভিতরে কোনো অনিয়ম আছে, তাহলে সেটা আমি আরো গুরুত্বের সাথে পরীক্ষা করে দেখতাম। আর বিশ্বব্যাংক জানিয়েছে অর্থায়ন নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে তা নিরসনের উদ্যোগ নেওয়া হয়েছে। We are engaged in a dialogue with the government right now to find a way forward and to see what kind of response government might have to the information that has been shared with them. গোলাম পারভেজ, এটিএন বাংলা, ঢাকা।
আজ বিশ্ব দৃষ্টি প্রতিবন্ধী দিবস। বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি। কিন্তু দিবস পালন করা হলেও আমরা কতটুকু জানি অন্ধ মানুষের বেদনা আর তাদের পরিবারের কথা? বাংলাদেশের গ্রামাঞ্চলে এমন অসংখ্য ভুক্তভোগীর ৩ জন হলেন বুড়িমারির ৩ বোন রত্না, স্বপ্না ও মুন্নি। তাদের নিয়ে জীবনযুদ্ধে দিশেহারা তাদের বাবা দিনমজুর ইফার উদ্দিন। মেয়েদের জন্য তার পরিবারকে অভিশপ্ত বলছে গ্রামের মানুষ, আর ডাক্তার বলছে চিকিৎসা করালে দৃষ্টিশক্তি ফিরে পাবে তার মেয়েরা। আমাদের প্রতিনিধি আনোয়ার হোসেন স্বপনকে সাথে নিয়ে রিপোর্ট করছেন কেরামতুল্লাহ বিপ্লব। ক্যামেরায় ছিলেন আজিজুল হাকিম পলাশ। বুড়িমারি স্থলবন্দর থেকে 1 কিলোমিটারেরও কম দূরত্বে ইফার উদ্দিনের বাড়ি। গ্রামের নাম উফারমারা। দুঃখ কষ্টে কাঁদতে কাঁদতে এখন স্বামী স্ত্রীরও অন্ধ হবার জোগাড়। জন্মের পরপরই অন্ধ হয়ে যায় রত্না, স্বপ্না ও মুন্নি। ইফার উদ্দিনের 3 মেয়ে। তাদের চোখের সামনে এখন ঘন কালো অন্ধকার। এটা কি বিশেষ কোন রোগ? সে ধারণা ভুল বলেছেন বিশেষজ্ঞ চক্ষুবিদরা। অবাক এই অন্ধত্বের জন্য পুষ্টিহীনতাকেই দায়ী করেছেন তারা। ডাক্তারও দেখেছি, ডাক্তার বলে যদি টাকা বেশি করে জোগাড় করে পারেন তা আমার এখানে নিয়ে আসেন। জমি জায়গা নয় যে বেচা চিকিৎসা দিয়ে। আশেপাশের শিশুদের খেলাধুলা, স্কুলে যাওয়ার খুশির গল্প শুনে অন্ধ চোখ নিয়েই কেঁদে কেঁদে অস্থির ইফার উদ্দিনের মেয়েরা। চোখে দেখতে পাই না, আমি পড়তেও পাই না। আমার বাবা মা গরিব, ভালোভাবে চিকিৎসা করতে পারে না, কেউ আমাকে সাহায্য দেয় না। আমি বাচ্চাগুলো কি করি, ভালো করি আল্লাহ। আমরা তাকে পরামর্শ দিয়েছিলাম সরকারের কাছে সাহায্য সহানুভূতি পাওয়ার জন্য, এবং বিভিন্ন সময় আবেদন করে উনি ব্যর্থ হয়েছে। শুরুতে মেয়েদের চোখে কবিরাজি চিকিৎসা করিয়েছেন ইফার উদ্দিন, তাতে কিছুই হয়নি। রংপুর মেডিকেল কলেজেও নিয়েছিলেন 2 বার। ঢাকায় নিয়ে চোখ অপারেশনের পরামর্শ দিয়েছেন সেখানকার বিশেষজ্ঞ চিকিৎসকরা। কৃষক ইফার উদ্দিনের এই কষ্ট, তার পরিবারের এই কান্না কাউকে কি নাড়া দেবে? কেউ কি সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে আসবেন তার পরিবারের এই 3 কন্যার চোখে আলো দিতে, তার 3 কন্যার উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করতে? সে প্রত্যাশা নিয়েই এখন আশায় বুক বেঁধে বসে আছেন ইফার উদ্দিন। কেরামতুল্লাহ বিপ্লব, ATN বাংলা, বুড়িমারি, লালমনিরহাট। এবারে ওয়ালটন বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট সংবাদ। ওপেনার লেন্ড সিমন্সের ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিতে 3 ম্যাচের ওয়ালটন সিরিজের প্রথম ওয়ানডেতে জয়ের জন্য বাংলাদেশকে 299 রানের টার্গেট দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। টসে হেরে ব্যাটিংয়ে আমন্ত্রিত ক্যারিবীয়রা তুলেছে 4 উইকেটে 298 রান। জবাবে শেষ খবর পাওয়া পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ 1 উইকেটে 95 রান। সফরকারীদের ইনিংসের কথা জানাচ্ছেন তৌসিয়া ইসলাম। টি-20-র পর ওয়ানডেতেও টস জিতে মুশফিক ব্যাট তুলে দিলেন প্রতিপক্ষের হাতে। প্রথমে কিছুটা ধীরগতি হলেও পরে উইকেটে সেট হয়ে রানের ফুলঝুরি ছুটিয়েছেন 2 ওপেনার। দলের 67তে বারাত আহত হয়ে সাজঘরের পথ ধরলে মার্লন স্যামুয়েলস যেন আরো মারমুখী। তাই বাউন্ডারিতে বল কুড়াতেই ব্যস্ত সময় কাটে মুশফিক বাহিনীর। আউট হওয়ার আগে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন লেন্ড সিমন্স। স্যামুয়েলস থামেন 71-এ। এই দুজনকেই কাপালির ক্যাচ বানিয়েছেন রুবেল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে, কারণ ক্যারিবীয়দের প্রথম উইকেট পড়েছে 217 রানে। এরপর কিরণ পোলার্ডের 41 রানের ঝোড়ো ইনিংসে নির্ধারিত সময়ে 298 রানের বিশাল স্কোর দাঁড় করায় সফরকারীরা। তার উপর এই ম্যাচে দলে ফিরেছেন তাদের বোলিংয়ের প্রাণ কেমার রোচ, ক্রিকেট বিশ্বের উদীয়মান খেলোয়াড় দেবেন্দ্র বিশু। তাই ইনিংস শেষে কপালে ভাঁজ অধিনায়ক হিসেবে প্রথম ওয়ানডে খেলতে নামা মুশফিকের। তৌসিয়া ইসলাম, ATN বাংলা, ঢাকা। ঐক্যবদ্ধ হয়ে দক্ষিণ এশিয়ার দারিদ্র্য দূর করা সম্ভব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের বিদায়ী রাষ্ট্রদূত রজিত মিত্তার সকালে প্রধানমন্ত্রীর সাথে তার কার্যালয়ে সাক্ষাৎকালে তিনি কথা বলেন। প্রধানমন্ত্রী জানান, এ অঞ্চলের গণমানুষের বৃহত্তর স্বার্থে প্রতিবেশী দেশগুলোর সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার ব্যাপারে তার সরকার দৃঢ় প্রত্যয়ী। এ সময় রজিত মিত্তার প্রধানমন্ত্রীকে তার যোগ্য নেতৃত্বের জন্য সাধুবাদ জানান। পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেন।
বিএনপি চেয়ারপারসনকে সংঘাত, অগণতান্ত্রিক ও অশান্তির পথ পরিহার করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানি। দলীয় সভাপতির ধানমন্ডি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি সিলেটে বিএনপি সমাবেশে বেগম খালেদা জিয়ার বক্তব্যের তীব্র সমালোচনা করেন। গণবিচ্ছিন্ন বিএনপি দেশে আন্দোলনের উত্তাপ ছড়ানোর পায়তারা করছে উল্লেখ করে তিনি বলেন, যুদ্ধাপরাধী ও উন্নয়ন বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়ে বেগম জিয়া মহান মুক্তিযুদ্ধে আত্মহুতি দানকারীদের প্রতি চরম অবমাননা করেছেন। হানিফ দেশবাসীকে বিএনপি জামায়াত জোটের মিলিত ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান। মানুষ যখন শান্তিতে আছে তখন তিনি অশান্তিতে ভুগছেন। তার অশান্তির কারণ হচ্ছে ক্ষমতায় গিয়ে লুটপাট করতে না পারা। তার যন্ত্রণার কারণ দুই দুর্নীতিবাজ ছেলের বিচারের সম্মুখীন হওয়া। তার আক্ষেপের কারণ যুদ্ধাপরাধীদের রক্ষা করতে না পারা। বিরোধী দলের নেতার এই অশান্তি ও যন্ত্রণা ও আক্ষেপের দায়িত্ব এদেশের মানুষ কখনোই নেবে না। আমরা তাদেরকে পুনরায় সংঘাত, মিথ্যাচারের, অগণতান্ত্রিক ও অশান্তির পথ পরিহার করার আহ্বান জানাচ্ছি। সংসদে আসুন, দায়িত্বশীল বিরোধী দল আচরণ করুন। সংসদে এসে আলোচনার মাধ্যমে একটি স্বাধীন ও শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করে গণতন্ত্রের ধারাকে শক্তিশালী করুন। সাভারের আমিনবাজারের 6 ছাত্রকে পিটিয়ে হত্যার ঘটনায় হাইকোর্টের নির্দেশে গঠিত বিচার বিভাগীয় কমিশনের তদন্ত প্রতিবেদনের অনুলিপি সংশ্লিষ্ট রিট আবেদনকারী ও অ্যাটর্নি জেনারেলের কাছে সরবরাহ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি ফরিদউদ্দিন আহমেদ ও বিচারপতি শেখ হাসান আরিফের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। ওই প্রতিবেদন পর্যালোচনা করে সোমবার পরবর্তী আদেশের দিন ধার্য করে আদালত। বাল্যবিবাহ প্রতিরোধ, যৌন হয়রানির এবং নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন। রাজধানীর মিরপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ট্রেনিং কমপ্লেক্সে ইমামদের সচেতনতা ও দক্ষতা বাড়ানোর বিষয়ে এক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জাতিসংঘ জনসংখ্যা তহবিল UNFPA এর সহায়তায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং HIV/AIDS শীর্ষক প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নারীর প্রতি সহিংসতা রোধে ধর্মীয় নেতাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এ সময় UNFPA এর বাংলাদেশ প্রতিনিধি আর্থাউর ইরকান উপস্থিত ছিলেন। প্রাথমিক শিক্ষার মান বাড়াতে নেয়া সরকারের কর্মসূচিতে $30 কোটি বা প্রায় 2200 কোটি টাকা ঋণ দেবে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংকের সাথে সরকারের এক চুক্তি সই অনুষ্ঠানে এসব কথা জানায় অর্থনৈতিক সম্পর্ক বিভাগ। চুক্তিতে সই করেন বাংলাদেশে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর অ্যালেন গোল্ডস্টেইন এবং ERD সচিব ইকবাল মাহমুদ। ভর্তিযোগ্য সব শিশুর প্রাইমারি স্কুলে ভর্তি নিশ্চিত করা, 5 বছরের শিক্ষা মেয়াদ শেষ করা, শিক্ষায় সামাজিক বৈষম্য দূর করা এবং সার্বিক মান বাড়ানোর উদ্দেশ্যে তৃতীয়বারের মতো এই প্রকল্প হাতে নিয়েছে সরকার। 58,000 কোটি টাকার এই প্রকল্পে 7,500 কোটি টাকার মতো ঋণ সহায়তা দেবে বিশ্বব্যাংক সহ আরও কয়েকটি উন্নয়ন সহযোগী সংস্থা। বাকি 50,761 কোটি টাকা খরচ হবে সরকারের নিজস্ব অর্থায়নে। এবারে রয়েছে পপুলার ফার্মাসিউটিক্যালস আন্তর্জাতিক সংবাদ। নেপালের সিন্ধুলিতে একটি যাত্রীবাহী বাস নদীতে পড়ে অন্তত 43 জন নিহত হয়েছে। বাসের ভেতরে অনেক যাত্রী আটকে পড়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া অনেকেই নদীর তীব্র স্রোতে ভেসে গেছেন বলে ধারণা করছে পুলিশ। পুলিশ জানিয়েছে, পূর্ব নেপালের সিন্ধুলিতে একটি সরু পাহাড়ি রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পাশের সানকোসি নদীতে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। বাসটির যাত্রীদের বেশিরভাগই 2 সপ্তাহব্যাপী ব্যবসায়ী উৎসব শেষে বাড়ি ফিরছিলেন বলে জানা গেছে। গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া আটক ও বন্দী নির্যাতনের অভিযোগ জোরদার হচ্ছে লিবিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে। অবিলম্বে এসব কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানিয়েছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এদিকে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট গাদ্দাফির ছেলে মুতাসিমকে সির্ত থেকে আটকের দাবি করছে অন্তর্বর্তী সরকার। বিস্তারিত জানাচ্ছেন কঙ্কন নাগ। লিবিয়ায় বন্দী নির্যাতন নতুন ঘটনা নয় জানিয়ে অবিলম্বে তা বন্ধের আহ্বান জানিয়েছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। অ্যামনেস্টি বলছে, শুধু রাজধানী ত্রিপোলি ও এর আশপাশ থেকেই 2,500 মানুষকে আটক করা হয়েছে, যার অধিকাংশই কোনো গ্রেফতারি পরোয়ানা ছাড়া। অন্তত 300 বন্দীর সাথে কথা বলে নির্যাতন সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে বলেও জানিয়েছেন তারা। একই সাথে বন্দী নিখোঁজ ও কারাগারের স্থান সংকটের কথা উল্লেখ করে কারাগার অব্যবস্থাপনার অভিযোগও উঠেছে। এদিকে গাদ্দাফির জন্মস্থান সির্তে এখনও বিদ্রোহী ও গাদ্দাফি সমর্থকদের মধ্যে চলছে তুমুল লড়াই।
এনটিসি দাবি করেছে, সিরতের একটি পরিবারের সাথে পালিয়ে যাওয়ার সময় তারা আটক করেছে গাদ্দাফির ছেলে মুতাসিমকে। গাদ্দাফি সরকারের সেনা ও নিরাপত্তা উপদেষ্টা মুতাসিমকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানিয়েছে এনটিসি। তবে গাদ্দাফি সরকারের মুখপাত্র মুসা ইব্রাহিম এ খবর ভিত্তিহীন মন্তব্য করে জানিয়েছেন, এর আগেও আরেক ছেলে সাইফ আল ইসলামকে আটকের দাবি করেছিল বিদ্রোহীরা, যা পরে মিথ্যা প্রমাণিত হয়েছে। কঙ্কর নাগ, এটিএন বাংলা। পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে মার্কিন বিমান হামলায় সন্দেহভাজন অন্তত 3 জঙ্গি নিহত হয়েছে। আফগান সীমান্তবর্তী মিরান শাহ শহরের উপজাতি এলাকায় চালকবিহীন গোয়েন্দা বিমান থেকে 2টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। পাকিস্তানি জনগণ ও প্রশাসনের প্রতিবাদ সমালোচনার মুখেও উত্তর ও দক্ষিণ ওয়াজিরিস্তানে বিমান হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। এর আগে গত জুলাইয়ে একই ধরনের হামলায় নিহত হয় সন্দেহভাজন 21 জন জঙ্গি। মারমা জনগোষ্ঠীর ওয়াগুয়াই পোয়ে উৎসবকে ঘিরে বান্দরবানে মারমা পল্লীগুলো এখন উৎসবের আমেজ। ঐতিহ্যবাহী এই উৎসবের প্রধান আকর্ষণ ছেলেদের রথ টানা আর মেয়েদের রাত জেগে পিঠা তৈরির আয়োজন দেখতে পাহাড়ি শহর বান্দরবানে জড়ো হয়েছেন অসংখ্য দেশি বিদেশি পর্যটক। বান্দরবান প্রতিনিধি মিনারুল হকের পাঠানো ছবি ও তথ্যের উপর ভিত্তি করে দেখুন রাহাত মিনহাজের রিপোর্ট। মারমা ভাষায় ওয়াগুয়াই শব্দের অর্থ উপবাসের সমাপ্তি। আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত 3 মাস বর্ষাবার শেষে বৌদ্ধ ভিক্ষুরা মন্দির থেকে বের হলে তাদের পুজো দিয়ে সম্মান জানায় আদিবাসীরা। মারমাদের বিশ্বাস, এ সময় রথ টানা আর ভগবান বুদ্ধের উদ্দেশ্যে ফানুস উড়ানোর মধ্য দিয়ে পুণ্য লাভ করা যায়। সাধারণত প্রবারণা পূর্ণিমায় মারমা আদিবাসীরা জাঁকজমকভাবে এই উৎসব পালন করে থাকে। উৎসবের অংশ হিসেবে দল বেঁধে রথ টানা, ফানুসবাতি উড়ানো আর পাড়ায় পাড়ায় চলে পিঠা তৈরির আয়োজন। এখানে সব সম্প্রদায় আদিবাসী থেকে শুরু করে এখানে বান্দরবান পার্বত্যাঞ্চলের যে বাঙালি জনগোষ্ঠী আছে ওনারাও এখানে এই অনুষ্ঠানে সমবেত হোক এবং এই উৎসব উদযাপন করে থাকে। পার্বত্য এলাকার জন্য বিশেষ একটা দিন। এই দিনে মূলত আমাদের পারিবারিকভাবে, সামাজিকভাবে আমরা একটা ধর্মীয়ভাবে আমরা গৌরগম্ভীর্য পরিবেশের মধ্যে আমরা উদযাপন করে থাকি। মন্দিরে 3 মাস বর্ষাবাস পালনকারী বৌদ্ধ ভিক্ষুদের সম্মানে দায়ক দায়িকারা কঠিন চিবর দান করে থাকে আর বিশ্ব শান্তি কামনায় প্রার্থনা চলে মন্দিরে মন্দিরে। এই দিনে বুদ্ধের শিষ্যগণ বিভিন্ন অঞ্চল থেকে তথাগত সম্যক সম্বুদ্ধকে দর্শন করতে আসেন এবং বুদ্ধের নিকট থেকে আশীর্বাদ প্রাপ্ত হন। এদিকে বর্ণিল এই উৎসবে যোগ দিতে দেশ বিদেশের অসংখ্য পর্যটক ভিড় জমিয়েছেন বান্দরবানে। উৎসবকে ঘিরে পাহাড়ি বাঙালিদের সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য মিলন মেলায় পরিণত হয়েছে বান্দরবান শহর। রাহাত মিনহাজ, এটিএন বাংলা। বিএনপি যুদ্ধাপরাধী ও তার দুর্নীতিগ্রস্ত 2 ছেলেকে রক্ষা করার জন্য বিএনপি আন্দোলনের পথ বেছে নিয়েছে উল্লেখ করে আওয়ামী লীগ নেতারা বলেন, বেগম খালেদা জিয়া জনগণকে আর বোকা বানাতে পারবেন না। রাজধানীর লালবাগ এলাকায় যুবলীগ আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে নেতারা তত্ত্বাবধায়ক সরকার আমলে রাজনৈতিক নেতা ও ব্যবসায়ীদের উপর চালানো বিভিন্ন ধরনের নির্যাতনের কথা তুলে ধরেন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম ও সংসদ সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন। স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে আগামী জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য বিএনপিকে প্রস্তুত হওয়ার আহ্বান জানান বক্তারা। 2015 সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার শতকরা 5% বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক। আজ ষষ্ঠ পাওয়ার বাংলাদেশ 2011 মেলার উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এই মেলায় অংশ নিয়েছে বাংলাদেশ সহ মোট 16টি দেশ। সেন্স বাংলাদেশের উদ্যোগে আয়োজিত মেলার প্রদর্শনী চলছে বিদ্যুৎ উৎপাদন, ট্রান্সমিশন ও নবায়নযোগ্য জ্বালানি সহ এ খাতের বিভিন্ন প্রযুক্তির। প্রদর্শনী চলবে আগামী 15 অক্টোবর পর্যন্ত। শিশু অধিকার প্রতিষ্ঠায় বিশেষ অবদানের জন্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার 29 জন গণমাধ্যম কর্মীকে 7ম মিনা মিডিয়া অ্যাওয়ার্ড দিয়েছে ইউনিসেফ। রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এদের মধ্যে এটিএন বাংলার শিশু কিশোর বিষয়ক অনুষ্ঠান আমরা করব জয়ের সাংবাদিক প্রিয়ন্তী দেবনাথ পূজা ও রাবেয়া আক্তার সুবর্ণা এবং বাংলা ভিশনের নিউজ রিপোর্টার শারমিন রিনভি এ পুরস্কার পান। এটিএন বাংলার উপদেষ্টা অনুষ্ঠান নওয়াজিশ আলী খান, ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি ক্যারল ডি রয় সহ খ্যাতনামা লেখক, গণমাধ্যমের ব্যক্তিত্ব, শিক্ষাবিদ উপস্থিত ছিলেন। বিশ্ব হার্ট দিবস উপলক্ষে এটিএন বাংলার স্টাফদের বিনামূল্যে রক্ত পরীক্ষা ও
উচ্চতা ও ওজন মাপা সহ বিভিন্ন স্বাস্থ্য সেবা দিল এমিনেন্স সেন্টার ফর হেলথ অ্যান্ড ডেভেলপমেন্ট ইন্টেলিজেন্স। সকালে এটিএন বাংলার অনুষ্ঠান বিভাগের কনফারেন্স রুমে এর স্বাস্থ্য সেবা দেওয়া হয়। এমিনেন্স সেন্টারের কর্মকর্তারা জানান, জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে রাজধানীর বেশ কয়েকটি কর্পোরেট হাউসে তারা এই কার্যক্রম চালাচ্ছেন। এবার একটি শোক সংবাদ। আইন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব ও বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের সাবেক কমিশনার আলহাজ খন্দকার মোহাম্মদ আবু বকর গতরাতে রাজধানীর একটি হাসপাতালে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 70 বছর। এবারে রয়েছে পার্টেক্স খেলার খবর। আগামীকাল শুক্রবার বিকেল 3:30টায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত ওয়ালটন মহিলা ফুটবল লিগের ফাইনাল। এতে অংশ নেবে শেখ জামাল ক্লাব লিমিটেড ধানমন্ডি ও মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। এ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, প্রথমবারের মতো অনুষ্ঠিত মহিলা ফুটবল লীগ খেলাকে ঘিরে যথেষ্ট উদ্দীপনার সৃষ্টি হয়েছে। আয়োজকরা আশা করছেন আগামীতে মহিলা ফুটবল লীগের পাশাপাশি একাধিক টুর্নামেন্টের আয়োজন করা হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন লীগ কমিটি চেয়ারম্যান সিরাজুল ইসলাম বাচ্চু এবং পৃষ্ঠপোষক ওয়ালটনের চিফ অব স্পোর্টস অ্যান্ড গেমস FM ইকবাল বিন আনোয়ার। চীনের সাংহাই মাস্টার্স টেনিসের প্রথম রাউন্ডে জয় পেয়েছেন শীর্ষ বাছাই স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল, অ্যান্ডি মারে এবং ডেভিড ফেরার। তবে জাপানের কাই নিশিকোরির কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছেন চতুর্থ বাছাই ফরাসি তারকা জো উইলফ্রেড সঙ্গা। নিশিকোরি 6-7, 6-4, 6-4 ব্যবধানে সঙ্গাকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডের ছাড়পত্র পান। আর রাফায়েল নাদাল 6-3, 6-2 গেমে সরাসরি সেটে হারান স্বদেশী গুইলের্মো গার্সিয়া লোপেজকে। অন্যান্য খেলায় ডেভিড ফেরার মিলোস রাউনিককে এবং থমাস ভার্দিচ রাদেক স্টেপানেককে পরাজিত করেন। এছাড়া প্রতিপক্ষের ইনজুরির কারণে ওয়াকওভার পেয়ে পরবর্তী রাউন্ডে ওঠেন ব্রিটিশ তারকা অ্যান্ডি মারে। ন্যাশনাল ব্যাংক মহানগরী ভলিবল লিগে জয় পেয়েছে জাগরণী সংঘ ও পানি উন্নয়ন বোর্ড। ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে জাগরণী সরাসরি সেটে হারায় স্বাবলম্বী ক্লাবকে। জাগরণী জয় পায় 25-10, 25-23 ও 25-16 পয়েন্টে। এই জয়ে শিরোপা লড়াইয়ে টিকে রইল তারা। আরেক ম্যাচে পানি উন্নয়ন বোর্ড সহজেই 25-21, 25-19 ও 25-18 পয়েন্টে আজাদ স্পোর্টিং ক্লাবের বিপক্ষে জয়লাভ করে শিরোপা রেসে আরও এক ধাপ এগিয়ে গেল। এই ছিল এখনকার মতো সংবাদ। শেষ করার আগে ইউসিবি সংবাদ শিরোনাম আরেকবার। নারায়ণগঞ্জে সিটি কর্পোরেশন নির্বাচনে প্রতীক বরাদ্দ শেষ, সেনা মোতায়েনের দাবি আইভির, নিজেকে আওয়ামী সমর্থিত প্রার্থী দাবি শামীম ওসমানের। ব্যক্তিকেন্দ্রিক সরকার আর বিরোধী দলের লাগাতার বর্জনে সংসদ কার্যকর নয়, অভিমত মহাজোটের সংসদ সদস্য ও বিশিষ্টজনদের। গ্রেনেড হামলা মামলার অভিযোগ গঠনের শুনানি 17 অক্টোবর পর্যন্ত মুলতবি, রাষ্ট্রদ্রোহ মামলায় আমিনীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। বিশ্ব ব্যাংক ঋণ স্থগিত করলেও চলছে পদ্মা সেতু প্রকল্পের কাজ, মতবিরোধ নিরসনের চেষ্টা চলছে বললেন সংস্থাটির আবাসিক পরিচালক। এবং সিরিজের প্রথম ওয়ানডেতে জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের দেয়া 299 রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ধন্যবাদ সবাইকে।